হাই বন্ধুরা, ক্লাস 9-এর সাহিত্য সঞ্চয়নের আমরা প্রথম কবিতাটি বা কাব্যাংশটি পড়ব। সেটি হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, কবি মুকুন্দরাম চক্রবর্তী। কিন্তু পড়ার আগে আমি আরেকবার বলে দিই, তোমাদের যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে এবং সমস্ত টপিকগুলোই অনলাইনের মাধ্যমেই তোমাদেরকে জানাতে হবে, সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী পাঠগুলো সহজেই তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় এবং সবার আগে পৌঁছে যায় এবং তোমরা পাঠগুলো পেতে পারো। শুধু পাঠ নয়, আমরা প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করব, সেইগুলো যেন তোমরা পেতে পারো। তাহলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটা দিয়ে ক্লাস 9-এর পড়ানো আমি শুরু করছি। প্রথমে কবিতাটা আমি একটু পড়ে নেব। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, মুকুন্দরাম চক্রবর্তী। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দুর্দূর। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবায় বিষাদ। হুড়হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তরকাবাজ। করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার হইল পথ হইল হারা। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গের সমরে সকল লোক জৈমিনী। হুড়হুড় দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। মেঝাতে পড়য় শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। নির্বাচিত অংশ। আচ্ছা, এখানে কবিতাটা তো আমি পড়লাম। এবার এই কবিতায় অনেক শব্দ আছে যে শব্দগুলো মানে তোমার অজানা, কারণ এই কবিতাটি বা কাব্যাংশটি বা কাব্যটি মূল গ্রন্থ হচ্ছে, যেখান থেকে নেওয়া তার মূল গ্রন্থ হচ্ছে অম্বিকা মঙ্গল বা কবি কঙ্কন চণ্ডী বা অভয়মঙ্গল। আসলে আমাদের বৃহত্তর বঙ্গদেশে মূলত পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত প্রায় 400 বছর জুড়ে বিভিন্ন মঙ্গল কাব্য চলতে থাকে, মানে মঙ্গল কাব্য রচনাও চলতে থাকে। সঙ্গে মঙ্গল কাব্যের মূল ধারা 3টি, সেটি হচ্ছে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল আর ধর্মমঙ্গল। তার মধ্যে আমাদের আলোচ্য যে কবিতাংশটি, সেটি 16শ শতাব্দীর বিখ্যাত চণ্ডী মঙ্গল কাব্যকার কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত অভয়মঙ্গল কাব্যের অন্তর্গত। গ্রন্থটি অম্বিকা মঙ্গল বা কবি কঙ্কন চণ্ডী নামেও পরিচিত, যেটা তোমাকে বললাম একটু আগে। আমাদের আলোচ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি অংশটি কবি কঙ্কন চণ্ডীর আখেঠিক খণ্ডের অংশ। এই পদটি মূল গ্রন্থে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ নামে চিহ্নিত আছে। এই পদটি মূল গ্রন্থে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ নামে চিহ্নিত আছে, কিন্তু আমাদের এখানে পাঠ্যাংশটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তাহলে সেটি নেওয়া হয়েছে সেই মঙ্গল কাব্যের একটি অংশ চণ্ডী মঙ্গল, যার নাম মুকুন্দরাম চক্রবর্তী যেটা লিখেছিলেন সেটি হচ্ছে অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল বা কবি কঙ্কন চণ্ডী। তার আখেঠিক খণ্ড থেকে এটি গৃহীত। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমাদের বাংলার প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের যে ইতিহাস বাংলা ভাষার, সেই মধ্যযুগের এটি একটি
কাব্য এবং সেই কাব্যের একটি অংশ এখানে নেওয়া হয়েছে বা এখানে কাব্যের অংশ আমাদের পাঠ্যাংশ হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে মধ্যযুগেরই বিভিন্ন ভাষা এখানে যেহেতু ব্যবহৃত হয়েছে, সেই জন্য বেশ কিছু বাংলা হলেও বেশ কিছু ভাষা আমাদের কাছে একটু কঠিন। সেই কঠিন ভাষার মানেগুলো আমরা অবশ্যই জেনে নেব। তার আগে বলি যে কবি পরিচিতি সম্পর্কে খুব একটা কিছু আমি বলছি না, কারণ আমাদের পাঠ্য বইয়ের পেছন দিকেই কবি পরিচিতি রয়েছে, সেই জন্য সেটি বলে আর সময় নষ্ট করছি না। তবে কবি পরিচিতি এই কবি সম্পর্কে কয়েকটি ইম্পর্টেন্ট কথা আমি বলে নিচ্ছি। সেটি হচ্ছে আনুমানিক 1547 খ্রিস্টাব্দ অর্থাৎ 16 শতাব্দীর মাঝামাঝি সময়ে মুকুন্দরাম চক্রবর্তী জন্মগ্রহণ করেন। আনুমানিক 17 শতাব্দীর প্রারম্ভে তার মৃত্যু হয়। তার পিতা ছিলেন হৃদয় মিশ্র, মা দৈবকী দেবী। আর চণ্ডীমঙ্গল গ্রন্থ রচনা করে রঘুনাথ রায় কর্তৃক তিনি কবি কঙ্কন উপাধিতে ভূষিত হন। অর্থাৎ কবি কঙ্কন কাকে বলে? কবি কঙ্কন বলে মুকুন্দরাম চক্রবর্তীকে। তাহলে মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কি? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি বিদ্যাসাগর উপাধি পান, ঠিক সেরকমই কবি কঙ্কন উপাধি পান মুকুন্দরাম চক্রবর্তী। কার কাছ থেকে পান? রঘুনাথ রায়। তো এই হচ্ছে আমাদের সামান্য একটু কবি পরিচিতি সম্পর্কে বললাম, আমাদের পাঠ্যাংশটির উৎস সম্পর্কে বললাম। আমি বিষয়বস্তু একটু তোমাদের বলে নিই, কারণ অনেক সময় এরকম হয় যে তোমাদের পুরো একটা কঠিন কবিতা বা কঠিন গল্প বুঝতে একটু অসুবিধে হয়। তো সেই বোঝার সুবিধের জন্য এখানে তোমরা বুঝতেই পারছো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি অর্থাৎ ঝড় বৃষ্টি নর্মালি যেমন হয় সেটুকু মানে তোমরা জানো। আর কলিঙ্গ দেশ বলতে কাকে বোঝাচ্ছে? কলিঙ্গ দেশ বলতে বোঝাচ্ছে মধ্য পূর্ব ভারতের একটি ঐতিহাসিক স্থান বা ইতিহাস প্রচলিত ভূভাগ। এই অঞ্চলটি একদা বর্তমান ওড়িশা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলে গঙ্গা থেকে বা গঙ্গা নদী থেকে গোদাবরী নদী পর্যন্ত এই অঞ্চলটি বিস্তৃত ছিল। তখন এর রাজধানীর নাম ছিল কলিঙ্গপত্তন। এক কথায় দ্রাবিড় ভূমি বা সাউথ ইন্ডিয়া বলতে পারো, সেই সাউথ ইন্ডিয়ার সীমা পর্যন্ত বিস্তৃত প্রাচীন ওড়িশার দক্ষিণাঞ্চল হলো কলিঙ্গ। বা একটা সময় বলা হতো অঙ্গ বঙ্গ কলিঙ্গ। আসাম হচ্ছে অঙ্গ, বঙ্গ হচ্ছে আমাদের বাংলাদেশ, আর কলিঙ্গ হচ্ছে ওড়িশার একটা অংশ। অর্থাৎ ওড়িশার দক্ষিণাঞ্চল হলো কলিঙ্গ সেই অর্থে। তাহলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, কলিঙ্গ দেশ বোঝা গেল, ঝড় বৃষ্টি তো জানোই। তো এবার আমরা একটু বিষয়বস্তুটার দিকে যদি নজর রাখি, তাহলে সংক্ষেপে একটু বিষয়বস্তুটা বলে নিলে তোমাদের সুবিধে হবে। সেটি হচ্ছে আমাদের যে আলোচ্য কবিতাংশটি অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এটিতে অত্যন্ত সহজ সরলভাবে কিন্তু অতি পুঙ্খানুপুঙ্খ রূপে কলিঙ্গ দেশে কোনো এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টির চিত্র অঙ্কিত হয়েছে। আকাশ ঘন মেঘে অন্ধকারাচ্ছন্ন, এমনই অন্ধকার হয়েছে যে কেউ নিজের অঙ্গ পর্যন্ত দেখতে পাচ্ছে না। ঈশান কোণ ঘন কেশগুচ্ছের মতো কালো মেঘে আবৃত। আকাশের উত্তর দিকে মেঘ দুরু দুরু করে ডাকছে। নিমেষের মধ্যে সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হলো। মনে হচ্ছিল যেন সমস্ত কলিঙ্গ জুড়ে মেঘ উচ্চ নাদে ডাকছে। চারিদিকে প্রলয় ঘনিয়ে আসছে দেখে দেশের প্রজারা বিষণ্ণ হয়ে পড়ে। ক্রমেই হুড়হুড় দূর শব্দে ভীষণ ঝড় হতে থাকে। বিপাকে পড়ে প্রজারা নিজেদের ঘর বাড়ি ফেলে পালিয়ে যেতে থাকে। ঝড়ের ফলে যে ধুলো উঠতে শুরু করে তাতে চারিদিকের সবুজ গাছপালা সব ধুলোয় আচ্ছাদিত হয়ে পড়ে। ক্ষেতের শস্য ঝরে সব ওলটপালট হয়ে যেতে থাকে। মুষলধারে যে ঘন বৃষ্টি হতে লাগে সেখানে মনে হয় যে আকাশের চারিদিকে মেঘ থেকে যেন 8টি গজরাজ জল বর্ষণ করছে। ব্যাঙের জলে লাফিয়ে পড়ার মতো ঘন ঘন বজ্রপাত হতে থাকে। হাতির সুরের মতো আকৃতির মোটা মোটা ফোঁটায় বৃষ্টি পড়ে। পৃথিবীর সমস্ত পথঘাট জলে একাকার হয়ে যায়। এমন ঘন ঘন মেঘের গর্জন হয় যে কেউ কারো কথা শুনতে পায় না। মেঘের জলে চারিদিক একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে দিন রাত্রির পার্থক্য ঢেকে ফেলে। এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে কলিঙ্গের সকল লোক বজ্রপাত নিবারক মুনি জৈমিনী মুনিকে স্মরণ করতে থাকেন। অর্থাৎ বজ্রপাত যিনি নিবারণ করবেন, জৈমিনী মুনি, তাকে স্মরণ করতে থাকেন। কেউ সূর্যের কিরণ পর্যন্ত দেখতে পাচ্ছিল না। সাপের গর্ত জলে ডুবে যাওয়ায় তা থেকে সাপ বেরিয়ে এসে জলে ভেসে বেড়াতে থাকে। চারিদিকে তারা এমন ভেসে বেড়াচ্ছিল যে আতঙ্কের একটা আবহ তৈরি হচ্ছিল। আর জল চারিদিকে এমনভাবে বয়ে যাচ্ছিল যে জল আর স্থলের মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছিল না। একটানা 7 দিন বৃষ্টি হওয়ায় খেতে শস্যের পরিচর্যার কাজ বন্ধ হয়ে যায়। ঘর দুয়ার সব ভেজে মজে যাওয়ার মতো অবস্থা হয়। ঘরের চাল ভেদ করে
ঘরের মেঝেতে শিলাবৃষ্টি হতে থাকে। শিলাগুলি এত বড় যেন মনে হচ্ছিল ভাদ্র মাসের পাকা তাল পড়ছে। বিপর্যয়ের মাত্রা দেখে মনে হচ্ছিল যেন দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান মঠ অট্টালিকা সব ভেঙে খান খান করছে। ঘোর বর্ষার ফলে বান ডাকায় জলে পর্বত সমান ঢেউ ওঠে, জলে ঘর দুয়ার সব টলমল করে, যেন মনে হচ্ছিল দেবী চণ্ডীর আদেশে নদ নদী সব ধেয়ে আসছে। শ্রী কবিকঙ্কন অম্বিকামঙ্গল গানের সূত্রে কলিঙ্গ প্রদেশে 7 দিন ধরে আগত এক ঘন বর্ষার সুনিপুণ চিত্র অঙ্কন করেছেন এই কবিতার বা এই পাঠ্যাংশের মধ্যে দিয়ে। তো মোটামুটিভাবে এই হচ্ছে আমাদের কবিতাটির বিষয়বস্তু। আর কয়েকটি শব্দের অর্থ আমরা একটু জেনে নেব। কৈল, কৈল মানে হচ্ছে করিল, করিল থেকে মানে করিল হচ্ছে ক্রিয়াপদ, সেই করিল থেকে কৈল। আচ্ছা, অঙ্গ, অঙ্গ মানে শরীর। ঈশান, ঈশান কোণ মানে হচ্ছে, ঈশান কথার অর্থ হচ্ছে প্রথমে দীর্ঘই তালিবু সহায়কার তন্তন্য, ঈশান মানে হচ্ছে মহেশ্বর বা শিব। হ্যাঁ, কিন্তু এখানে ঈশান অর্থে একটা কোণের কথা বা দিকের কথা বলা হচ্ছে, অর্থাৎ পূর্ব ও উত্তর দিকের মাঝামাঝি অংশের কোণকে বোঝানো হয়েছে ঈশান কোণ। এই কোণের অধিপতি মহাদেব বা শিব। প্রসঙ্গত জানা দরকার যে কোণ 4টি, সেটা হচ্ছে ঈশান, অগ্নি, নৈঋত ও বায়ু। উত্তর পূর্ব কোণ হচ্ছে ঈশান কোণ, উত্তর পূর্ব কোণটাকে ঈশান কোণ বলে। দক্ষিণ পূর্ব কোণ অগ্নিকোণ, দক্ষিণ পূর্ব কোণকে অগ্নিকোণ বলে। দক্ষিণ পশ্চিম কোণকে নৈঋত কোণ, দক্ষিণ পশ্চিম কোণ হচ্ছে নৈঋত কোণ আমরা বলি, এবং উত্তর পশ্চিম কোণকে বায়ু বলা হয়। তাহলে উত্তর পশ্চিম হচ্ছে বায়ু। তাহলে ঈশান কোণ এখানে পাঠ্যাংশ অনুযায়ী ঈশান কোণ কোনটি? ঈশান কোণ হচ্ছে আমাদের পূর্ব ও উত্তর দিকের মাঝামাঝি অংশ। ঠিক আছে। সঘন, দন্তের স ঘ দন্তের ন, সঘন মানে হচ্ছে ঘন ঘন, অবিরত, হ্যাঁ, নিরন্তর এরকম। চিকুর, চিকুর মানে হচ্ছে কেশ বা চুল বা কুন্তল বা কচ এরকম। হ্যাঁ, চিকুর মানে বিদ্যুৎ, চিকুর মানে চপলা, চিকুর মানে চঞ্চল, চিকুর মানে চপল ইত্যাদি। চিকুর মানে অনেক কিছু হতে পারে। মেঘ, মেঘ মানে তোমরা জানো উত্তর পবন, উত্তর পবন মানে উত্তর দিক থেকে তীব্র বেগে ধেয়ে আসা বাতাস, পবন মানে বাতাস। নিমিষেকে, নয়রশ্মি ময়রশ্মি পেছনে সহায়কার কয়কার, নিমিষেকে এখানে বলেছে নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল। সেই নিমিষেকে মানে হচ্ছে নিমিষ থেকে নিমেষ, হ্যাঁ, অর্থাৎ নিমেষ প্লাস বা যোগ একে, অর্থাৎ নিমিষেকে, নিমেষ যোগ একে মানে নিমিষেকে। চোখের পাতার মানে এর মানে হচ্ছে চোখের পাতার স্পন্দনকাল, পক্ষপাত পলক পড়তে যে সময় লাগে, পক্ষ স্পন্দনকাল অতি অল্পকাল, অর্থাৎ পলক পড়তে যেটুকু সময় লাগে একদম বাংলা ভাষায়, হ্যাঁ, নিমেষের মধ্যে আমরা যেটাকে বলি। গগন মানে তোমরা যেন আকাশ। মণ্ডল, মধ্যে মণ্ডল মানে পরিধি বা বেষ্টন। চারি মেঘ, চারি মেঘ মানে হচ্ছে চারিদিকের মেঘ, অর্থাৎ সমস্ত আকাশ জুড়ে যে মেঘ ছেয়ে আছে। বরিশে মানে বর্ষণ করে বা বৃষ্টি পড়ে। মুষল মানে হচ্ছে মুষল ধারায় বৃষ্টি পড়ে বলি। মুষল, মুষল মানে হচ্ছে ময়ূরশ্রী বক্রমেশ্বর ল, হ্যাঁ, মধ্যনেশ্বর ল। মুষল, মুষল মানে হচ্ছে কাঠের তৈরি তীক্ষ্ণ অগ্র বিশিষ্ট দণ্ড, গদা, মুদগর। আচ্ছা, আর মুষল ধারে মানে হচ্ছে মুষলের ন্যায় স্থূল মুখ বিশিষ্ট, এখানে অবিরাম ধারায় বৃষ্টির কথা বলা হচ্ছে। নাদ, নয়কাদ্য নাদ, নাদ মানে হচ্ছে শব্দ, ধ্বনি, গর্জন। প্রলয়, প্রলয় মানে সম্পূর্ণ ধ্বংস, সৃষ্টিনাশ, ব্রহ্মাণ্ডের লয়। গনিয়া, গ মধ্যে নয়রশ্মি অন্তস্থকার, গনিয়া, গনিয়া মানে হচ্ছে বিচার করিয়া, করে, মনে করিয়া, হ্যাঁ, বোধ করিয়া, করিয়া বা করে এরকম আর কি। ভাবয়, ভয়াকার ব অন্তস্থকার, ভাবয় মানে হচ্ছে ভেবে বা চিন্তা করে বা মনে করে। হ্যাঁ, হুড় হুড় দূর দূর, হুড় হুড় দূর দূর একটি তোমার শব্দমালা আর কি। এই শব্দমালার দ্বারা গম্ভীর উচ্চ শব্দকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, বিপাক, বিপাক মানে হচ্ছে দুর্গতি, বিড়ম্বনা, বিপদ। হ্যাঁ, রড়, বর্ষণ রড়, দর্শন রড়, বর্ষণ রড়, দর্শন রড় মানে হচ্ছে দৌড় বা ছুট। আচ্ছা, ধুলে, হ্যাঁ, ধয় দীর্ঘ লয়কার, ধুলে মানে ধুলিতে বা ধুলির দ্বারা। হরিত, হরসিত, হরিত মানে সবুজ বর্ণ বা নীল ও পীতের মিশ্রণজাত বর্ণ। অষ্ট মানে 8। গজরাজ মানে গজশ্রেষ্ঠ উৎকৃষ্ট হস্তি, গজেন্দ্র, ঐরাবত, বরুণ দেবতার বাহন। অষ্টগজরাজ, আচ্ছা, অষ্টগজরাজ মানে একটু জেনে নিতে হবে। অষ্টগজরাজ মানে হচ্ছে অমর কোষে 4 রকম করে 2টি ভাগে বিভক্ত মোট 8টি হাতির নাম বলা হয়েছে। এই অষ্টগজরাজ হচ্ছে 8টি হাতি। 8টি হাতির নাম কি? ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্চন, পুষ্পদণ্ড, সার্বভৌম, সুপ্রতীক।
এগুলি দেবরাজ ইন্দ্রের অষ্ট হাতির নাম। আরেকবার বলছি, ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম, সুপ্রতীক। এদেরকে অষ্টগজরাজ বলা হচ্ছে। এরা হচ্ছে দেবরাজ ইন্দ্রের অষ্ট হাতির নাম। বেঙ্গ মানে ব্যাং, হ্যাঁ। তর্কা, তর রচন র, কয়াকার তর্কা মানে হচ্ছে লাফ বা লম্ফ। ব্যঙ্গ তর্কা মানে ব্যাঙের মতো হঠাৎ লাফ দেওয়া। ব্যঙ্গ তর্কা বাজ মানে হচ্ছে ব্যাঙের লাফ দেওয়ার মতো ঘন ঘন বজ্রপাতের শব্দ। বয়াকার বুর্গে যে বাজ মানে বজ্র, তো বজ্রপাতের শব্দ অর্থাৎ ব্যাঙের লাফ দেওয়ার মতো ঘন ঘন বজ্রপাতের শব্দ। আচ্ছা, করি, ক বসনরস্যি করি মানে, হ্যাঁ, এটা এসছে হচ্ছে ক দশনর, এই ক বসনর দীর্ঘি থেকে ক বসনর রস্যি করি, হ্যাঁ। করি মানে হচ্ছে হাতি। কর, কর বসনর কর মানে হচ্ছে হস্ত বা হাত। করি কর মানে হচ্ছে করির শুণ্ড বা হাতির সুর। এখানে একটা জায়গায় রয়েছে কবিতাতে, হ্যাঁ, তোমরা দেখতেই পাবে, করি কর সমান বরিশে জলধারা, হ্যাঁ, মানে হচ্ছে করি শুণ্ড বা হাতির সুর, হাতির সুরের মতো জলধারা বইছে। মহি ম হয় দীর্ঘি, মানে হাতির সুর থেকে যেমন জল পড়ে সেরকম ভাবে জলধারা বইছে। মহি ম হয় দীর্ঘি মহি, মহি মানে পৃথিবী, ধরণী, পৃথ্বী, হ্যাঁ। পরিচ্ছিন্ন, পর রশ্মি চয়ছয় রশ্মি দন্তে নয়, পরিচ্ছিন্ন মানে হচ্ছে বিভক্ত বা অবধিযুক্ত বা সীমাবদ্ধ ইত্যাদি। সোঙরে দন্তে সকার উম বয়সূন্য রয়কার, সোঙরে মানে সরি দন্তে সয়ময় রয় রশ্মি সরি থেকে সমরি দন্তে স ম রয় রশ্মি থেকে সমরি দন্তে স উম বয়সূন্য রয় রশ্মি থেকে সোঙরি দন্তে সয়কার উম বয়সূন্য রয় রশ্মি থেকে সোঙরে দন্তে সয়কার উম বয়সূন্য রয়কার, অর্থাৎ স্মরণ করে। এক কথায় সোঙরে মানে হচ্ছে স্মরণ করে। জৈমিনী বুর্গে জয়কার ময়রশ্মি দন্তে নয়রশ্মি, জৈমিনী মানে মীমাংসা দর্শন প্রণেতা মুনি, ইনি পঞ্চ বজ্র বারকের অন্যতম। বজ্রপাত হলে লোক এর নাম উচ্চারণ করে। ইনি ছাড়া আর চারজন বজ্র বারক হলেন সুমন্ত, বৈশম্পায়ন, পুলস্ত ও পুলহ, হ্যাঁ। তাহলে কি হলো, জৈমিনী কে? জৈমিনী হচ্ছে মীমাংসা দর্শন প্রণেতা মুনি, ইনি পঞ্চ বজ্র বারকের অন্যতম। বজ্রপাত হলে লোক এনার নাম উচ্চারণ করে। ইনি ছাড়া আরও চারজন বজ্র বারক হলেন সুমন্ত, বৈশম্পায়ন, পুলস্ত ও পুলহ। এবার ভুজঙ্গ, ভুজঙ্গ মানে হচ্ছে সর্প বা সাপ। বুলে বরসু লয় তার, বুলে মানে ভ্রমণ করে। মণ্ডল মানে আগেই বলেছি স্থান বা রাজ্য। নিরবধি নয়রশ্মি র বধ হয়রশ্মি, নিরবধি মানে যার অবধি নাই, অনন্ত। নিরন্তর মানে নিরবকাশ, নিয়ত নিরবচ্ছিন্ন, অবিরত, নিত্য, সর্বদা। আছুক, আছ হরসু ক, আছুক মানে থাকুক বা পড়ে থাক। হেজ্জা, হেজ্জা মানে হেজিয়া থেকে হেজ্জা, জলের সংস্পর্শে এসে স্যাঁতস্যাঁতে অবস্থায় পড়ে যাওয়ার মতো অবস্থা। মেঝাতে মানে মেঝেতে। পরয়ে, পর অশূন্যরা অন্তস্থ একার, পরয়ে মানে হচ্ছে পড়ে বা পতিত হয়ে। শিল, তালিবু শহরের শিলা, শিল মানে শিলাবৃষ্টি বা বৃষ্টির সঙ্গে পতিত বরফখণ্ড। বিদারিয়া মানে বিদারণ করিয়া, ভেদ করে, হ্যাঁ। ভাদ্রপদ মানে শরৎ ঋতুর প্রথম ও বাংলা বছরের পঞ্চম মাস, হ্যাঁ। তাল মানে ফল বিশেষ। চণ্ডী, দেবী পার্বতীর রূপভেদ, দুর্গা বা দেবী চণ্ডী অতি গোপন স্বভাবা। কয়কার প দন্তন্য স্বভাবা মানে খুব রাগী বা এরকম টাইপের দেবী চণ্ডী আর কি। আমরা বলি যে চণ্ডী মতো রূপ ধারণ করেছে, মানে প্রলয়ঙ্কর বিশেষ আর কি। তো এই দেবী পার্বতীর আরেক রূপ বা দেবী দুর্গার আরেক রূপ, হ্যাঁ। গোপন স্বভাবা, হ্যাঁ। খান খান মানে টুকরো টুকরো করে। দলমল, দলমল মানে দোলায়মান বা টলমল অবস্থা বা দোদুল্যমান, হ্যাঁ। অম্বিকা, অম্বিকা মানে মাতা বা কাশী রাজের মধ্যমা কন্যা বা ধৃতরাষ্ট্রের মাতা। এখানে মা চণ্ডী বা মা দুর্গার কথা বলা হচ্ছে। অম্বিকা মঙ্গল মানে দেবী অম্বিকা সম্বন্ধীয় পালাগান বিশেষ, অর্থাৎ যেখান থেকে এটি নেওয়া হয়েছে, শ্রীকবি কঙ্কনের লেখা। তো সেই অম্বিকা মঙ্গল আর অম্বিকা মানে হচ্ছে মাতা, এখানে দেবী চণ্ডীর কথা বলা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের এইটা মানে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। একটু বিস্তারিত এটা নিয়ে আলোচনা করলাম এই কারণেই, যেহেতু এটি কঠিন এবং মধ্যযুগীয় বাংলা ভাষার সমাহার এখানে রয়েছে, সেই জন্য একটু বুঝতে হয়তো অসুবিধা হবে। সেই জন্য তোমাদের পুরোটাই আমি কবিতাটা পড়ে এবং ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি লেখক পরিচিতিটা অল্পই বললাম, কারণ কি বইয়ের শেষাংশে বা পাঠ্য বইটির শেষের দিকে কবি পরিচিতিটা আছে। তো আমি কবি পরিচিতি সম্পর্কে অল্প একটুখানি ছুঁয়ে গেছি।
আমি জোর দিয়েছি বিশেষ করে কবিতাটায় এবং বিষয় সংক্ষেপে এবং তার শব্দের অর্থতে। তো সুতরাং আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা যদি পরবর্তী পাঠগুলো পেতে চাও, আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সহজেই তোমাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যায় এবং পরবর্তী যে পাঠগুলি আমি দেবো সেই পাঠগুলি এবং এই সম্পর্কিত যে প্রশ্ন উত্তরগুলি আমি দেবো সেই প্রশ্ন উত্তরগুলি সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমরা ফিরে আসবো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির পরের পর্যায়ে প্রশ্ন উত্তর নিয়ে।